কি অবস্থা সবার, কেমন আছো? আশা করতেছি সবাই খুব ভালো আছো। সো বরাবরের মতো আমি সুভাষ এডু থেকে শামীম বলতেছি। সো আজকে আমি জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান নিয়ে কথা বলবো। সাধারণ জ্ঞানের বেশ কিছু জিনিস তোমাদেরকে বলার চেষ্টা করব, কারণ তোমরা খুবই প্যানিকে থাকো এবং অনেক বেশি প্যানিক হয়ে যাও যে ভাইয়া জেনারেল নলেজ থাউজেন্ডস অফ ইনফরমেশন স্টোরড ইনটু দ্য বুক। সো কীভাবে আমি এত ইনফরমেশন আমার এই ছোট মাথার মধ্যে নিব? সো পসিবল হইতেছে না, অনেক মানুষের ক্ষেত্রে সেটা হচ্ছে। সো অনেক আগে সেই 2021 সালে 20 সালের দিকে খুব সম্ভবত আমি জেনারেল নলেজের ক্লাস নিতাম তোমাদের অনেকের। তখন তোমরা হয়তো বা আমার জানো যে আমি জেনারেল নলেজ সম্পর্কে বেশ ইনফরমেশন রাখি। সো রিসেন্টলি চিন্তা করতেছিলাম যে আমি অনলি ম্যাথস অ্যান্ড ইংলিশ এই দুইটা সাবজেক্টের উপরেই আমার বেসটা রাখবো, জেনারেল নলেজ দিয়ে কোনো কথা বলবো না। বাট যেহেতু আমাদের বেশ কিছু বই আসতেছে, তার মধ্যে সুভাষ জিকে নামে একটা বই, যেই বইটার অথর আমি, এবং ওই বইটাতে আমি চেষ্টা করছি অনেক সময় ইনভেস্ট করার এবং সেইখানে অনেক ইনফরমেশন বা একটু গোছানো ওয়েতে সেটা দেওয়ার চেষ্টা করছে। সো দেখো, আমি অ্যাডমিশন টেস্টে যেটা করছি সেটা হচ্ছে আমার কিন্তু বেসিক্যালি ব্যাকগ্রাউন্ড সায়েন্স। আমি সায়েন্সের স্টুডেন্ট, বাট আমি সুইচ মাই ব্যাকগ্রাউন্ড সায়েন্স টু কমার্স, রাইট? সো আমি কিন্তু অনলি 3টা সাবজেক্ট পড়াশোনা করছি অ্যাডমিশন টেস্টের সময়। একটা হচ্ছে ম্যাথস, ইংলিশ অ্যান্ড জেনারেল নলেজ। সো দিস 3 সাবজেক্ট ওয়াজ মাই কোর সাবজেক্ট ইন দ্যাট পার্টিকুলার টাইম হোয়েন আই ওয়াজ এ স্টুডেন্ট অফ অ্যাডমিশন টেস্টের যখন আমি স্টুডেন্ট ছিলাম। সো সেই মোতাবেক জেনারেল নলেজ আমার পড়া হয়েছে আর কি, বেশ ভালোই পড়া হয়েছে। সেইখান থেকে আমি যেটা করতাম সেই এক্সপিরিয়েন্সটা আজকে কিছুটা শেয়ার করার চেষ্টা করব। সেই সাথে রিসেন্টলি সুভাষ জিকে বইটা লেখার জন্য আমার আরও অনেক পড়াশোনা করা লাগছে এবং আরও ইনফরমেশনগুলোকে সঠিকভাবে গেদার করার জন্য অনেক চেষ্টা করা লাগছে। জানি না আমরা সুভাষ জিকে বইটা কবে বা কোন দিন নাগাদ আনতে পারবো, বাট আমরা স্টিল নাও উই আর ওয়ার্কিং অন দ্যাট বুক। সো ওই বইয়ের উপর আমরা কাজ করতেছি। সো দেখো, জেনারেল নলেজের আমি যেইভাবে বইটা রিসাইজ করেছি বা আমি যেইভাবে পড়ি বা পড়ার চেষ্টা করি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো, যাতে তোমরা উপকৃত হও। দেখো, আবারও বলতেছি যে ধরো আমি যদি বলি যে ফিজিক্সের মাত্র 12টা চ্যাপ্টার বা ধরো 10টা চ্যাপ্টার, এই 10টা চ্যাপ্টার পড়লেই প্রবাবলি আমার জন্য না। অথবা ধরো ম্যাথসে যদি আমি যে চিন্তা করি জেনারেল ম্যাথস, যেটা হচ্ছে যারা বিজনেস ফ্যাকাল্টিগুলোতে পরীক্ষা দেয় তাদের জন্য লাগে, জেনারেল ম্যাথসে ধরো 22 থেকে 23টা চ্যাপ্টার আছে। সো এই 23টা চ্যাপ্টারের বাইরে তো থাকার পসিবিলিটি নাই। এই 23টা চ্যাপ্টারের মধ্যে হয়তো বা অনেক ক্রিটিক্যাল জিনিস থাকতে পারে, অথবা ডিফারেন্ট টাইপ অফ যে সিনারিও সেখানে থাকতে পারে। কিন্তু হোয়াট অ্যাবাউট দ্য সিনারিও অফ জেনারেল নলেজ? জেনারেল নলেজের দৃশ্যটা কি? এইখানে কোনো ব্যারিয়ার নাই, কোনো সিলেবাস নাই। এইখানে কত ইনফরমেশন আমার জানতে হবে আমি জানি না। এইখানে কোন জিনিসটা আসবে সেটাও আমার কোনো ধরনের আইডিয়া নাই। তাহলে আমি কিভাবে কতটা ওয়েল প্রসিডিওর অ্যাপ্লাই করে আমি সহজেই জেনারেল নলেজটা শিখতে পারি, সেটাই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। সবাই পড়বে জেনারেল নলেজ, বাট হু উইল বি দ্য গেইনার? কে গেইনার হবে? যে সঠিকভাবে পড়তে পারবে সেই গেইনার হবে। দেখো, আমি এখানে 3টা জিনিস ভাগ করছি: মৌলিক জিকে এবং বাংলাদেশ এবং আন্তর্জাতিক অংশ এবং রিসেন্ট বা সাম্প্রতিক অংশ। দেখো, মৌলিক জিকে বলতে যেটা হচ্ছে যেইটা অলরেডি অতীত হয়ে গেছে, কিন্তু অতীতের সেই ঘটনাবলীগুলা এতটাই ইম্পর্টেন্ট যেটা বছরের পর বছর এক্সিস্ট করতেছে। মৌলিক জিকে ব্যাপারটা বুঝতেছো তো, যেটাকে আমরা বলতে পারি প্রাইম জেনারেল নলেজ। অর্থাৎ ধরো বাংলাদেশের মুক্তিযুদ্ধ, অর্থাৎ যদি বাংলাদেশ এক্সিস্ট করে, আই রিপিট, যদি বাংলাদেশ এক্সিস্ট করে, অর্থাৎ যতদিন পর্যন্ত এক্সিস্ট করবে ততদিন পর্যন্ত প্রতিটা প্রজন্মকে এই মুক্তিযুদ্ধ নিয়ে পড়তেই হবে এবং জানতেই হবে। তাহলে এটাকে আমরা কি বলতেছি? মৌলিক। অর্থাৎ যেটাকে কি করা যায় না, ভাঙা যায় না, যেটাকে কি করা যায় না, কোনো মতেই বাদ দেওয়া যাবে না, অসম্ভব। যেই ঘটনাটা এতটাই গুরুত্বপূর্ণ যেটা ইতিহাস থেকে মুছে ফেলা খুবই টাফ, অসম্ভব এক প্রকার। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইতিহাস থেকে মুছে ফেলা একদম অসম্ভব। এই কারণে
আমরা সেইটাকে বলি মৌলিক জিকে, অর্থাৎ ওই জিকেগুলো পড়তে হবে। কিভাবে পড়বো সেটা নিয়ে একটু পরে কথা বলবো। এইবার আসো বাংলাদেশ এবং আন্তর্জাতিক, অর্থাৎ আমি যেই দেশে অবস্থান করতেছি, যেই দেশের ইউনিভার্সিটিতে আমি অ্যাডমিশন টেস্ট দিব, অর্থাৎ ওই দেশটা সম্পর্কে অবশ্যই আমার জানতে হবে। ওই দেশের ইনফরমেশনগুলো আমাকে অ্যাকুয়ার করতে হবে অথবা অ্যাচিভ করতে হবে, তাই তো? এবং সারা পৃথিবী, অর্থাৎ আমার দেশ ছাড়াও পৃথিবীতে আরও 196টার মতো দেশ আছে, অথবা 94, যাই হোক না কেন, এই পরিমাণ দেশ আছে। এই প্রতিটা দেশেই প্রতিনিয়তই কোনো না কোনো ঘটনা ঘটছে বা ঘটে গেছে। সেইখানেও এরকম কিছু ঘটনা বা ইনফরমেশন আছে যা খুবই গুরুত্বপূর্ণ। সেই ঘটনাগুলা, সেই ইতিহাসগুলা আমরা এই পৃথিবী যদি এক্সিস্ট করে সেগুলাকে আমরা মুছে ফেলতে পারবো না, সেগুলো থাকবেই। সো সেই ইনফরমেশনগুলো আমাদের জানা গুরুত্বপূর্ণ। তো এই জন্য আমাদেরকে জেনারেল নলেজের দুইটা পার্টে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে বাংলাদেশ আর একটা হচ্ছে আন্তর্জাতিক। পরের পার্ট হচ্ছে রিসেন্ট বা সাম্প্রতিক, অর্থাৎ আমরা তো প্রতিটা নিয়তই সাম্প্রতিকের সাথে, অর্থাৎ রিসেন্টের সাথে বাস করি, এক্সিস্ট করি। আমরা যদি একটু ডিপলি চিন্তা করি, সেটা হচ্ছে যে আমাদের এক্সিস্টেন্সটা হচ্ছে সর্বদাই রিসেন্টের সাথে, সম্প্রতির সাথে, মানে সাম্প্রতিকের সাথে আর কি, মানে সম্প্রতি যেই জিনিসটা হচ্ছে আর কি। আর অতীত এবং ফিউচার হচ্ছে আমাদের ইমাজিনেশন, অর্থাৎ আমাদের কল্পনায় সবসময় অতীত বা ফিউচার থাকে। উই আর এক্সিস্ট ইন প্রেজেন্ট, আমরা সবসময় প্রেজেন্টে এক্সিস্ট করি। দিস ইজ ডিপ, ইটস গোনা বি আ ফিলসফিক্যাল থট, বাট আমি তোমাদেরকে একটু বললাম আর কি। সো রিসেন্ট বা সাম্প্রতিক জিনিসটাকে আমাদের জানতে হবে, অর্থাৎ রিসেন্টলি একটা ঘটনা ঘটে গেছে বা ঘটতে পারে, ঘটছে আর কি, এই সম্প্রতি একটা ঘটনা ঘটছে যেটা ভবিষ্যতে আলোড়ন সৃষ্টি করতে পারে, বা ভবিষ্যতে এইটা একটা বড় ধরনের ইনসিডেন্ট বা ঘটনা হইতে পারে। সো সেটাও তো এক প্রকার ইতিহাস হয়ে যাচ্ছে, কিন্তু সেটা সম্প্রতি ঘটছে, সেই ইনফরমেশনটা আমাকে জানতে হবে, তাই তো? সো এই তিনটা বিষয় বা ম্যাটার আমাদেরকে মাথায় রাখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই, এই পৃথিবীতে, এই বাংলাদেশে প্রতিদিন হাজার হাজার ঘটনা ঘটতেছে, কত ইনফরমেশন, সাম্প্রতিক ইনফরমেশন আমি আমার মাথায় নেব? ইতিহাসে, অতীতে মৌলিক যেই ইনফরমেশনগুলো আছে এগুলা এত এত পরিমাণ আছে। বাংলাদেশের ইতিহাস যদি আমি চিন্তা করি, মৌলিক ইতিহাসে যদি চিন্তা করি, সেটা হচ্ছে লাইক মুক্তিযুদ্ধ, 52 বা মানে 52 ভাষা আন্দোলন, তার আগে আছে আমাদের ইন্ডিয়া বিভাগ বা পাকিস্তান বিভাগ 47-এর, তার আগে ব্রিটিশ পিরিয়ড, সেই ব্রিটিশ পিরিয়ডের আগে আছে মোগল পিরিয়ড, তার আগে তোমার সুলতানি আমল, আরও অনেক অনেক আছে। তার মধ্যে আবার বাংলা আমল আছে, নবাবী আমল আছে, এবং আমরা যদি ব্রিটিশ পিরিয়ডে যাই সেখানেও বিভিন্ন ধরনের প্রথা বা ভাগ আছে। ও মাই গড, হাউ মেনি ইনফরমেশন, মানে হাউ মেনি, তাই তো? এবং আমরা যদি আবার 1906 সালে আসি, বঙ্গভঙ্গ রদ, 1919 সালে খেলাফত আন্দোলন, তারপর হচ্ছে এই যে মন্টেস্কো থেকে শুরু করে আরও যেই সব চুক্তি বা আন্দোলন আছে সেগুলা, তারপর ব্রিটিশ কি বলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমাদের এই ভারতীয় উপমহাদেশের অবস্থান, তারপর আমাদের বাংলায় আরও অনেক ঘটনা ঘটছে, ভারতীয় উপমহাদেশে অনেক ঘটনা ঘটছে। কত ইনফরমেশন আমি রাখবো, তাই তো? সো এইটা আসলে বলা যায় না যে আমি কত পরিমাণ ইনফরমেশন আমার কাছে আমি নিব। কিন্তু আমি যদি একটু টেকনিক্যালি চিন্তা করি, যেটাকে আমরা বলবো একটু টেকনিক্যাল ওয়েতে যদি আমি চিন্তা করি, সেটা হইতেছিল যে আমি এইটুকু প্রেডিক্ট করতে পারি, আই শুড আন্ডারস্ট্যান্ড দ্য প্রেডিকশন অর প্রবাবিলিটি, যে একটা ইনফরমেশন কতটা গুরুত্বপূর্ণ, এইটা আমাকে খুঁজে বের করা বা এটা বোঝাকে বলা হয় প্রেডিকশন করা আর কি। সো এই জিনিসটাই হচ্ছে জেনারেল নলেজের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে আমি কোন ইনফরমেশনটা বাদ দিব এবং কোন ইনফরমেশনটা আমি অ্যাকসেপ্ট করব। দিস ইজ ইম্পর্টেন্ট, এইটা নিয়ে একটু কথা বলবো, ঠিক আছে? যে আমি কোন ইনফরমেশনটা অ্যাকসেপ্ট করব এবং কোন ইনফরমেশনটা বাদ দেব, তাই না? মানে কোনটা আমি পড়বো আর কোনটা বাদ দেব। সরি, আমার হাতের লেখা একটু বাজে, বাট এইটা নিয়ে খুব বেশি বোদার হওয়ার কারণ নাই, ঠিক আছে? ওকে, দেখো, কোন ইনফরমেশনটা আমি অ্যাকসেপ্ট করবো এবং কোন ইনফরমেশনটা আমি বাদ দেব, এটাই হচ্ছে প্রশ্ন। এত ইনফরমেশনের ভিড়ে
কোনটা আমার পড়া উচিত, কোনটা আমার বাদ দেওয়া উচিত। এখন এটা আমি কিভাবে বের করতে পারি? অনেকগুলো প্রসিডিওর আছে, বাট ফার্স্ট প্রসিডিওরটা হচ্ছে আমি যেই ইউনিভার্সিটিতে পরীক্ষা দিচ্ছি সেই ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, অর্থাৎ আগের বছরের প্রশ্ন অ্যানালাইসিস। এখন তোমাদের মধ্যে বেশিরভাগ স্টুডেন্ট, আমি বহুবার হাজার বার বলছি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস। সো এইটা 90% স্টুডেন্ট করতে পারে না। তারা জানে যে আমাকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে, কিন্তু এই অ্যানালাইসিসের প্রসিডিউরটা তারা করতে পারে না, যেটা হচ্ছে খুবই একটা অপরিপক্ক কাজ। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করলে বোঝা যায় যে ওই ইউনিভার্সিটির যেই ফ্যাকাল্টিরা প্রশ্ন করেন তাদের মাথায় আসলে কি ঘটতে পারে। আমি আমার প্রবাবিলিটি বা চান্সেসের ব্যাপারটাকে আমি প্রেডিক্ট করতে পারবো যে এই টিচাররা এই সব জায়গাগুলোতে বেশি পরিমাণ ফোকাস দেয়। মনে রাখতে হবে, আই রিপিট, যে একটা মানুষ, এইটাকে আমরা একটু সাইকোলজিক্যাল একটা ভাষা আছে যে একটা মানুষ পরপর 4টা কাজ করলে তার পরের কাজটা সেম হওয়ার প্রবাবিলিটি প্রায় 90% আপ বা 80% আপ। তার মানে তুমি যদি দেখো একটা ইউনিভার্সিটিতে পরপর 4বার মুক্তিযুদ্ধের সেক্টর থেকে আসছে, ধরো ঢাকা কত নং সেক্টর এরকম, বা চিটাগাং কত নম্বর সেক্টর, পরপর 4বার অথবা বছরে 5-6 বছরের মধ্যে 4বার মুক্তিযুদ্ধের সেক্টর থেকে প্রশ্ন আসছে। তার মানে বোঝাই যাইতেছে ওই ইউনিভার্সিটির ফ্যাকাল্টিগণের মধ্যে যদি 5 জনের মধ্যে 1 জন বা 2 জন তাদের এই সেক্টর রিলেটেড ইনফরমেশনের প্রতি ইন্টারেস্ট বেশি, তার মানে এর পরের বছর মোস্ট প্রবাবলি যদি পরপর 4বার বা 1 বছর গ্যাপ দিয়ে 4বারের মতো আসে বা 3বার আসলো, আমরা প্রেডিক্ট করতে পারি যে পরের বছর সেক্টর থেকে প্রশ্ন আসার প্রবাবিলিটি মোস্ট প্রবাবলি 80% আপ। তার মানে এই বছর আমাকে সেক্টরের রিলেটেড, অর্থাৎ যদি 11টা সেক্টর থাকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে, 11টা সেক্টরের ইনফরমেশন একদম ভাজা করে ফেলতে হবে, কারণ এখান থেকে একটা প্রশ্ন আসতেছে, তুমি প্রেডিকশন করে ফেলছো। দিস ইজ কল্ড অ্যানালাইসিস। সো অ্যানালাইসিসের বিষয়টা হচ্ছে এরকম। সো আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পড়লেই যে আমি অ্যানালাইসিস করে ফেলতে পারবো, দ্যাট অ্যাকচুয়ালি নট ট্রু। অ্যানালাইসিসের বিষয়টা হচ্ছে আমি আমার প্রবাবিলিটিটাকে কতটা পার্সেন্টেজ অনুযায়ী আগাইতে পারতেছি, এবং সেই অনুযায়ী আমার কোশ্চেনটা আসলেই মেইন পরীক্ষায় কমন পড়লো কিনা বা পড়তেছে কিনা, সেটা ইম্পর্ট্যান্ট। তার মানে আমি এইভাবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো পড়ে অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস ডান। অ্যানালাইসিস করার পর ওই জিনিসগুলাতে মেইন বইতে গিয়ে ওই জিনিসগুলোকে ফোকাস করবো লাল কালি দিয়ে, যে আমি বইটা পড়ার সময় যেই কোশ্চেনগুলো আগের বছর বেশিরভাগ সময় আসছে, আর রিপিট, বা আমার প্রেডিকশন অনুযায়ী 80% চান্সেস আছে এইখান থেকে প্রশ্ন আসার, সেই জায়গাগুলা আমি লাল কালি দিয়ে চমৎকার করে দাগ দিয়ে রাখবো। আমার কোশ্চেন অ্যানালাইসিস এবং ইনফরমেশন সর্টিং একটা মারাত্মক টুল বা একটা বিষয়, যে তোমরা যারা সায়েন্সের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়বা অথবা যারা কম্পিউটার সায়েন্স অথবা ট্রিপলিতে পড়বা, তারা এই সর্টিংয়ের সাথে প্রচুর কানেক্টেড থাকবা, অথবা অনেক সর্ট করার বিষয়টার সাথে অনেক বেশি ইউজ টু হবা। সো এই সর্টিং করাটা খুবই ইম্পর্টেন্ট। তার মানে তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করে কোশ্চেন সর্ট করে ফেললা, অর্থাৎ সর্টিং করে ফেলা, পুরো বইটাকে সুন্দরভাবে সর্ট করলা, যে এই ইনফরমেশনগুলো তুমি বেশি ফোকাস দিবা, বেশি পড়বা, এবং রিভিশনের সময় এই জায়গাগুলোতে বেশি রিভিশন দেবা। ঠিক আছে, এইবার আসি আমাদের কোশ্চেন অ্যানালাইসিস ফার্স্ট কাজ, দেন সর্টিং ডান। এরপরে আসবো আমরা হচ্ছে মূল পড়াশোনায়। এতক্ষণ পর্যন্ত আমরা পড়াশোনা করিনি, এতক্ষণ পর্যন্ত আমরা আমাদের কোন পড়াশোনাগুলোকে বাদ দিব, কোন পড়াশোনাগুলো একসেপ্ট করবো, ততটুকুতে আসছি। এইবার তুমি যেটা করবা, বইতে যাবা, গিয়ে একটা অবশ্যই কোনো সাজেশন বুক না বা শর্ট কোনো বই না, একটা ফুল বই যেগুলা মোটামুটিভাবে পপুলার বা ওইখান থেকে ইনফরমেশন বেশি আসে, এরকম একটা বই সিলেক্ট করবা। দেন ধরো আমাদের সুভাষ জিকেই তুমি হয়তো বা ভবিষ্যতে সিলেক্ট করলা, দেন তারপরে তুমি মৌলিক জিকে, অর্থাৎ জিকের যে জিনিসগুলোকে প্রিভিয়াস অনেক বেশি ঘটে গেছে
ওইগুলা জাস্ট রিডিং দিবা। রিডিং মানে তোমার মুখস্থ করার দরকার নাই, ডোন্ট নিড টু মেমোরাইজ অল দোজ থিংস, জাস্ট রিড দ্য বুক। বইটা রিডিং দিবা। রিডিং দেওয়ার সময় যদি কোনো একটা ইনফরমেশন বেশি ইম্পর্টেন্ট মনে হয় সেটা দাগ দিয়ে দিতে, লাল কালিতে দাগ দিয়ে রাখবা বা নীল কালিতে দাগ দিয়ে রাখবা, যাতে পরবর্তীতে রিভিশনের সময় ওই ইনফরমেশনটা তোমাকে কি আবার ফোকাস দিতে পারো। এবং যেই জিনিসগুলোকে সর্ট করছো ওইগুলো একটু বেশি সময় দিয়ে পড়বা। এইভাবে মোটামুটি বইটা যদি পড়া হয়, ইনফরমেশন অনেক বেশি শর্ট হয়ে যাবে, সংক্ষিপ্ত হয়ে যাবে এবং ব্রেনে যেগুলো ঢুকাবা সেগুলোই ঢুকে থাকবে। এরপরে যেটা করা লাগবে সেটা হচ্ছে কোশ্চেন প্র্যাকটিস। অর্থাৎ প্রচুর পরিমাণে তোমার মোটামুটি বইটা পড়া হয়েছে, সর্টিং কোশ্চেনগুলো বেশি ফোকাস করা হয়েছে, এরপর কোশ্চেন প্র্যাকটিসে চলে যেতে হবে। সো তুমি দেখা গেল 1000 বা 1500 বা 2000 মতো কোশ্চেন প্র্যাকটিস করছো। আফটার প্র্যাকটিসিং দেন তুমি গো টু দ্য এক্সাম, অর্থাৎ প্র্যাকটিস এক্সামে যাবা আর কি। একদিন দিয়ে দেখলে যে তুমি অনেক কিছু পারতেছো না, এসে ডোন্ট বি স্যাড। স্যাডার কোনো কারণ নাই, কারণ তুমি আগেই কোশ্চেন অ্যানালাইসিস করে তারপর সর্ট করে আসছো। তার মানে তুমি জানো যে এই পরীক্ষায় যেই প্রশ্নগুলো দেওয়া হয়েছে তার 50%ই আসবে না মেইন পরীক্ষায়। সো তুমি এই পরীক্ষায় খারাপ করলেও ডোন্ট বি স্যাড, অথবা কোনো প্যারা নাই, কারণ তুমি কোশ্চেন আগে অ্যানালাইসিস করে আসছো এবং টিচার, ওই ইউনিভার্সিটির টিচার কেমন প্রশ্ন দিতে পারে সেটা সম্পর্কে তোমার একটা সম্যক ধারণা আছে। ওই ইনফরমেশনগুলো তোমার পাক্কা জানা আছে। সো নতুন কোনো ইনফরমেশন যেটা তোমার জানা নাই বা তোমার অন্য এক্সামগুলোতে বা কি বলে মক টেস্টগুলোতে যে এক্সামগুলো দিতেছো সেখানে অনেক কিছু পারতেছো না, তার মানে যে তুমি চান্স পাবা না তা না। তার মানে হচ্ছে এইখানে যেই ভুগিচুকি ইনফরমেশনগুলো দিচ্ছে সেগুলো ইম্পর্টেন্ট না, সেগুলো না পড়লেও কোনো সমস্যা নেই। ক্লিয়ার? সো এই প্রসিডিওরটা অ্যাপ্লাই করলে জেনারেল নলেজে ভালো করা খুবই খুবই সম্ভব এবং টপ মার্ক গেইন করা অবশ্যই পসিবল। সো আমি এখন থেকে তোমাদের তো ইংলিশ এবং কি বলে ম্যাথসের উপরে রেগুলার বেসিস ক্লাস নিবই, এবং তোমরা জানো যে আমি ম্যাথসের উপরে সুভাষ ম্যাথ কিউ নামে আমার একটা বই আছে, যেটা আমি এখন পাবলিশ করি না, আগে পাবলিশ করতাম আর কি। ওইটাকে আরও প্রফাউন্ড করতেছি এবং এই জিনিসগুলো নিয়ে আমি তোমাদের সামনে রেগুলার বেসিসে ইংলিশ এবং ম্যাথসের ক্লাস তো নিবই, মাঝে মাঝে জেনারেল নলেজের বিভিন্ন টিপস শেয়ার করবো এবং বিভিন্ন তথ্য কীভাবে মনে রাখতে হয়, মেমোরাইজিং প্রসেস, অ্যাট দ্য সেম টাইম কোন টপিকটা বেশি পড়বা, কোনটা বাদ দিবা, সেগুলো নিয়ে মাঝে মাঝে কথা বলবো। আজকের মতো এখানে শেষ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।